নমস্কার, আপনারা দেখছেন দ্য ভয়েস ইন্ডিয়ার সঙ্গে রয়েছে আমি সৃঞ্জয়। এবার ইতিমধ্যেই আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন বা যার সঙ্গে আজকে কথা বলবো তিনি হলেন প্রদেশ কংগ্রেসের একজন স্পোক পার্সন মিস্টার প্রভিষেক সিং। স্যার, আপনাকে অনেক স্বাগত আমাদের দ্য ভয়েস ইন্ডিয়াতে। তো প্রথমেই বলবো যে এই যে 34 বছর বাম শাসন এবং তারপর 15 বছর তৃণমূল কংগ্রেসের এই যে জামানা ওয়েস্ট বেঙ্গলে, তো সেখান থেকে একটা চেঞ্জ এবং একটা বড় মাপের চেঞ্জ বলা যেতে পারে। তো তৃণমূল কংগ্রেসের আমলে যেগুলো হয়নি বা যেগুলোর ঘাটতি ছিল, আপনার কি মনে হয় যে এই যে নতুন বিজেপি সরকার এলো ওয়েস্ট বেঙ্গলে, তার সিকি ভাগও কিছু হবে? এটা অনেকে বলছেন, বিরোধী শিবির হিসেবে আপনাকে প্রশ্ন করছে। না, দেখুন, এরকম তো কিছু না। দেখুন, পশ্চিমবঙ্গে কি হয়েছে না হয়েছে, ডেভেলপমেন্টটা তো দেখুন, সে আগের যে 15 বছর যে দলটা ছিল, যে দলটা আর আছে কিনা আদৌ সেটা এখন প্রশ্ন আছে, এখন আর বেঁচে আছে কিনা, হয়তো বাঁচবে কোনোভাবে বেঁচে যাবে, কিন্তু যেটা ওরা যে ডেভেলপমেন্টটাকে রুখে রেখেছিল, কোনো কাজ করতে দিয়েছিল, তোলাবাজি জিনিসটা যেটা চলছিল, ওইগুলো হয়তো এখন একটু তো কমবে। কেন ওইটার বিরুদ্ধেই কিন্তু মানুষ ভোট দিয়েছে, ওইটার বিরুদ্ধেই মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার গড়ে দিয়েছে। ওই কারণ ওই জিনিসটা লোকজনের ভালো লাগেনি বলে আজকে ভারতীয় জনতা পার্টি আজকে প্রথমবার পশ্চিমবঙ্গের বুকে সরকার গঠন করতে পেরেছে নিজের একলার দমে। তো এবার যদি ওই জিনিসটা ভারতীয় জনতা পার্টি আবার রিপিট করে ফেলে, তাহলে তো বিশাল বড় একটা ভুল হবে। কিন্তু সেটা তো সবাইকে মনে রাখতে হবে যে জনতা বসায় সে জনতা নামাতেই পারে। আপনাকে যদি বলি যে সাধারণ একজন জনতা হিসেবে, সাধারণ জনগণ হিসেবে আপনার সরকারের কাছে কি কি ডিমান্ড আছে? তবে সাধারণত একটা মানুষ কি চায়, যে জিনিসপত্র যে দাম বেড়ে যাচ্ছে, জলের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা, মহিলাদের সুরক্ষা, হেলথ কেয়ার, কি আমাদের হাসপাতালগুলোর কি অবস্থা রয়েছে, যেতে আমাদের আরো অন্য জায়গা থেকে ডিস্ট্রিক্টে একটা সুপার স্পেশালিটি হসপিটাল সব জায়গায় থাকা উচিত। আর এই যে এইটার মধ্যেও গভর্নমেন্ট হসপিটালদের মধ্যে যে একটা জিনিস চলছিল, সবাই দেখেছে যে টাকা দিয়ে বেড, টাকা দিয়ে চিকিৎসা, টাকা দিয়ে ওষুধ, সবকিছু টাকা দিয়ে হচ্ছিল, ওইগুলো যেন বন্ধ হয়। এটা আমি সাধারণ মানুষ হিসেবে বলবো। আদারওয়াইজ এরকম তো অনেক কিছুই আছে বলার মধ্যে, জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে, তোলাবাজি ছিল, ওইগুলো যেগুলো না হয়। আর হ্যাঁ, একটা জিনিস, সরকারি সিকিউরিটি এজেন্সি যারা আছে তারা একদম নিউট্রাল ভাবে কাজ করতে পারে, এটা খুব একটা দরকারি জিনিস। এই যে এবারে বিধানসভা ভোট হলো, এই বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শিবিরের যে ভোট যতটা হয়েছে, বা তো সেখান থেকে কি মনে হয় যে আগামী দিনে যে সাংসদীয় যে নির্বাচন হবে, অর্থাৎ যে লোকসভা নির্বাচন হবে সংসদের, তো সেই নির্বাচনে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বাড়তে পারে? অবশ্যই অবশ্যই ভোট পার্সেন্টেজ বাড়বে। দেখুন, যতই যা হোক সরকার গঠন হয়েছে, অন্য একটা নতুন ভারতীয় প্রথমবার করলো, নতুন দল বলতে পারেন পশ্চিমবঙ্গের বুকে। কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে যতই হোক না কেন, কিন্তু বিজেপির বিরোধীর যেটা অপোজিশন ভোট, সেটাও কম না। যদি সবাই এক জায়গায় থাকতো, তাহলে হয়তো ভারতীয় জনতা পার্টি আজকে সরকার করতে পারতো না। এবার যারা অ্যান্টি বিজেপি, যারা অ্যান্টি বিজেপি পলিসি, গভর্নমেন্ট পলিসি, তারা নিশ্চয়ই এবার আবার এই আরো 2-3 বছর সময় পাবেন, তারা দেখবেন আরো জিনিসটা কি আছে। যারা বিজেপি ভোট দেন তারাও দেখবেন। এমনি তো আমরা দেখতে পাচ্ছি, ভোট পড়ে যাওয়ার পর থেকে দিন থেকে তেলের দাম বাড়ছে, সিলিন্ডারের দাম বাড়ছে, সিএনজির দাম বাড়ছে। এইগুলো তো সাধারণ জনতার উপরে ইফেক্টটা পড়ে। প্রতিটা জিনিসের দামগুলো একদম স্কাই রকেটিং হাই পালাচ্ছে। তো এইগুলো আলটিমেটলি 2029 সামনে লোকসভায় অনেকটাই ডিফারেন্স করবে। আশা করছি এবারে, অনেকদিন হলো, 15 বছর ওনারা অনেক কর্মকাণ্ড করে নিয়েছেন, এবারে কিন্তু ওরা আর বাঁচতে পারবে না। এখন যে সবচেয়ে বড় একটা আপডেট, যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দুজন নাকি কংগ্রেস শিবিরে যোগদান করতে পারেন। তো সেক্ষেত্রে কংগ্রেসের একজন মানুষ হিসেবে আপনার প্রথমত কি মতামত, যদি এটা হয়? তো আমি আসলে সবাই জানেন আমি তো বাঙালি নয়, কিন্তু আমি বাংলায় একটা কথা কারো কাছে শুনেছিলাম, সেটার জন্য আমি ঘুরে ঘুরে অনেক বাঙালি বন্ধুদের, যারা আমাদের প্রতিবেশীরা, পাড়ার লোকজন, সবাইকে জিজ্ঞেস করেছিলাম। ওটা হচ্ছে ওই পার্টিকুলার লাইনটা, এটা আমার জবাব হবে এখানেই শেষ: গুজবে কান দেবেন না। গুজব কি বলে, ঠিক গুজবের কান দেবেন না।
কিন্তু গুজব কি, এটা তো রীতিমতো এখন খবরটা পাবলিশ হচ্ছে। না না না, কোনো পাবলিশ কিছু হয়নি আপাতত। এখন এটা শুধু স্পেকুলেশন। মানুষ কোথা থেকে নিয়ে আসছে এই কথাটা, কোথা থেকে আসছে, আমরা কেউ এটা কোনো আনসার দিতে পারবো। আমাদের কাছে আনসার তখন হবে যখন আমরা কোনো পার্টিকুলার আমরা একটা অফিসিয়াল স্টেটমেন্ট পাবো। আমি যা দেখলাম কিছুক্ষণ আগেই একটা প্রেস কনফারেন্স হয়েছে দিল্লিতে, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যেরকম কোনো ব্যাপারই না। একটা সাধারণত একটা মানুষের সাথে দেখা করতে গেলে সে অপোজিশন হতে পারে, মানে আমাদের ইন্ডিয়া ব্লকের একটা মেম্বার আছেন, সেই জন্য আমরা করেছি। সোনিয়া গান্ধী হোক, রাহুল গান্ধী সবাই দেখা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, দেখা হয়েছে। আদারওয়াইজ এরকম কিছুই নেই যে ওনাদেরকে নেওয়া হচ্ছে বা ওনাদেরকে অ্যাবজর্ব করা হবে, ওনাদেরকে একটা শিল্ড দিয়ে দেওয়া হবে, এরকম কিছুই না। ওনারা যা করেছেন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে, সেটা তো আমরা কংগ্রেস কর্মী ভুলে যাবো না, এত সহজ না বলে। আর এটা হাইকমান্ডও জানে যে তৃণমূল কংগ্রেস আমাদের কংগ্রেস পার্টির জন্য কতটা ক্ষতি করেছে, আমাদের সামনে রেখে ওনারা সরকার এসেছিল বলে এই জিনিসটা শুধু গুজব আর কিছু না। যদিও এটা কোনোদিন এটা বাস্তবায়িত হয়ও, তা সেক্ষেত্রে এই যে কংগ্রেস তো মমতা ব্যানার্জির মূল শিকড় বা ঘাঁটি বলে, মানে সেখান থেকে তার উত্থান এবং তারপর বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের মতন একটা দল গঠন করা, তো সেখানে কোথাও কি গিয়ে মনে হয় না এই যে মমতা ব্যানার্জির মতন যে একজন পাকা মাথার রাজনীতিবিদ আমরা বলতে পারি, কারণ ওনার একার হাতে একটা দল তৈরি হয়েছে তো, এবং 15 বছর রাজত্ব করেছে, এখন অবস্থাটা ছন্ন ছাড়া একেবারে, তো তাহলে কি মমতা ব্যানার্জির মতন একজন পাকা মাথার রাজনীতিবিদ যদি আবার কংগ্রেসে আসে, সেক্ষেত্রে কংগ্রেসের কি শিখতে পারে না? না, যেমন যতই রাজনীতি মমতা ব্যানার্জি করে থাকুন না কেন, কিন্তু অন্তত দেখতে হবে আমাদের একটা জিনিসটা যে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত কিন্তু এসেছিলেন কংগ্রেসের হাত ধরে। ইন্দিরা গান্ধী ওনাকে এই রাজনীতির ময়দানে নামিয়েছিলেন, প্রথমবার ওনাকে ইলেকশন লড়িয়ে ওনাকে জয় করিয়েছিলেন। উনি ওই জিনিস, মানে ওনার একটা উচিত ছিল ভাবা যে প্রথমবার ইন্দিরা গান্ধীর হাত ধরে কংগ্রেসে এলেন, তারপর ছেড়ে দিয়ে তৃণমূল গঠন করবেন, তারপর আবার 2011 সালে যখন আমাদের হাতে হাত মিলিয়ে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে থেকে সরকার গঠন করলেন। কিন্তু সরকারে আসার পর যখন ওনারা আরো নেতা হয়ে গেছে, অনেক বিধায়ক হয়ে গেছে, অনেক লোকজন হয়ে গেছে, অনেক ভালো সংগঠন হয়ে গেছে, মানে আমাদেরকে সাইড করে দিয়েছে। কিন্তু ওই জিনিসগুলো তো আমরা এখন বুঝিনি। কংগ্রেস কর্মী এখনো আছে, এখনো কত তো বলেছেন কংগ্রেস সাইনবোর্ড, কংগ্রেস হেনা তেনা, কংগ্রেসের নেই, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। কোথায় কংগ্রেসের অস্তিত্ব নেই? তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নেই, ওটা ঝুলতে ভুলে গেছিলেন হয়তো, এবার ওটা নিজে দেখতে পাচ্ছেন। এই যে আমরা শুনলাম যে বামেরা নাকি থাকবে না যদি ইন্ডিয়া জোটে, একটা তো গন্ডগোল হবে যদি মমতা ব্যানার্জিকে আপনারা জায়গা দেন বা উনি ঢুকতে পারেন, তো সেক্ষেত্রে বামেরা যদি ছেড়ে দেয় ইন্ডিয়া জোটের থেকে, তো সেখানে কোথাও গিয়ে ঐক্যবদ্ধতা কি বেরিয়ে যাবে, ছেড়ে যাবে? না, সেরকম দেখুন কোনো কথা না। দেখুন এটা টোটালি একদম পুরো টপ লিডারশিপের উপরে ডিপেন্ড করছে যে ওনারা কি ডিসিশন নেবেন। এবার বামেরা বা কংগ্রেসের কর্মীরা কেউই না, মানে যে হোক, সিপিএম এর কর্মী হোক বা কংগ্রেসের হোক, আমরা এটা কোনদিন স্টেট লেভেলে বা ব্লক লেভেলে বসে আমরা ডিসিশন নিই না। এই সব ডিসিশন, এই চিন্তা ভাবনা, এই যে অ্যাডজাস্টমেন্ট, সবকিছু কিন্তু হাই লেভেল টপ লেভেলে বসে হয়। টপ লিডারশিপ ছেড়ে দিচ্ছি আমরা। আশা করছি এরকম কিছু হবে না, কিন্তু যখন যারা অ্যান্টি বিজেপি আছে, আমরা সবাই আছি, বা যতগুলো ইন্ডিয়া ব্লকে যারা আছে, সবাই কিন্তু এই জিনিসটা সবাইকে মানতে হবে। যতবার আমরা বিভাজিত হব, যতবার ডিভাইডেড হব, ততবার কিন্তু বিজেপি আরো মজবুত হবে। তাহলে হারানো মুশকিল হয়ে যাবে। হারানোর জন্য একটাই রাস্তা, যে সবাইকে একসঙ্গে থাকতে হবে। শেষ প্রশ্ন করবো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই ভবানী ভবনে উপস্থিত হয়েছেন এবং সেখানে তাকে হাজিরা দিতে হয়েছে, তার সঙ্গে কথাবার্তা বলবো, এবং মনে কি হচ্ছে যে এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা গ্রেফতারির ব্যাপার থেকে যাচ্ছে? দেখুন, যেভাবে এখন হঠাৎ করে এই যে জিনিসগুলো ঘটেছে, চৌঠা মেয়ের পর যে জিনিসগুলো ঘটেছে আমাদের প্রদেশে, এটা আমাদের জীবনে কোনদিন দেখিনি। ইলেকশন অনেকগুলো দেখা হয়েছে, সবাই দেখেছে। এই ধরনের জিনিসগুলো তো কোনদিন হয়নি। হয়তো এটা তৃণমূল দলের বিরুদ্ধে হতে পারে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে হতে পারে, কিন্তু এই ধরনের জিনিসটা হলো না। এটার অন্য ধরনের একটা রাস্তা ছিল এটার প্রতিবাদ করার। কিন্তু এবার যদি উনি সিআইডির ঘরে গিয়েছেন, আজকে হাজিরি দিয়েছেন, কালকে উনি ছিলেন না, গতকাল উনি দিল্লিতে ছিলেন, উনি বলেছেন আমি নেই। যাই হোক, সেটা একটা ডিউ প্রসেসের ব্যাপার আছে। দেখা যাক, মনে হচ্ছে যদি কিছু সঠিক পাওয়া যায়, শ্রম পাওয়া যায়, নিশ্চয়ই যাবেন। যে গেলে কি আর ক্ষতি গিয়েছে, সবাই যায়, তিনিও যাবেন, কি আছে, অনেকেই নেতা গেছে, তাহলে হয়তো ওনার একটু ইমেজটা ভালো হতে পারে। আমরা শুনে নিলাম যে রবি সিং, যিনি প্রদেশ কংগ্রেসের একজন স্পোক পার্সন হিসেবে পরিচিত এবং এই ওয়ার্ডের আপনি যে দায়িত্বগুলো সামলান,
তো ওনার থেকে শুনে নিলাম যে উনি কি বলছেন বর্তমান রাজনীতি নিয়ে এবং কংগ্রেসের পরিস্থিতি থেকে শুরু করে বর্তমানে যে সরকার আছে অর্থাৎ বিজেপি সরকার তার পরিস্থিতি থেকে শুরু করে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো এবং এরপর আপনারা আরো পরবর্তী কোনো এপিসোড দেখতে পাবেন অবশ্যই। ততক্ষণ সঙ্গে থাকুন আর আমি রয়েছি সৃঞ্জয় আপনার সঙ্গে, আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। দেখতে থাকুন দ্য ভয়েস ইন্ডিয়া।